এই কনভারসেশন দিয়ে কি আপনি কাউকে প্রসিকিউট করতে পারবেন অ্যাজ এ লয়ার? না, পারবেন না। ফৌজদারি অপরাধ হয়েছে, যেটি করুক না কেন, সে তার ফোন কনভারসেশন মানে করে দিল কেন, আরেকজনকে দিল কেন, বিক্রি করলো কেন? তুষারের মতো মেধাবী ছেলে মেয়েদেরকে আমরা ডিসকারেজ করতে চাই না, অতএব তাদেরকে পলিটিক্সে রাখতে পারাটার জন্য যা করা দরকার। ফুয়াদ ভাই বললেন সারওয়ার তুষার মেধাবী, আমিও বলছি সে মেধাবী। শুড বি গিভ হিম আ লাইসেন্স টু কিল? এটাতে তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবেন। উনি একজন আইনজীবী, ওনাকেও সেটা যখন আপনি প্রেজেন্ট করবেন, বলবেন কিছু সঠিকটাই বলাটা উচিত আমি মনে করি। এখন বলতেছেন কেন শুরুতে বলতেন রাখা হয় নাই, এটা একটা বিষয়। এটা অভিযোগ আসছে যে ওখানে বেশ কয়েকটা রাজনৈতিক দল আছে, তারা কোনো একটা এতটুকু রেসপন্স করে। আপনি কি ছিলেন সেখানে একবার? কোট আনকোট, আপনি ছিলেন? কোট আনকোট আপনার যে রিঅ্যাকশন আজকে যে বিবৃতিটা দেয়া, যে কজন তরুণ মুখ প্রচন্ড রকম করে সিরিয়াস আর্গুমেন্ট প্রেজেন্ট করছে, যুক্তি তর্ক দিয়ে মতামত তৈরি করছে, সম্মতি উৎপাদন করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে অফলাইনে, তার ভিতরে সরওয়ার তুষার একজন। তুষারকে অনেক বছর থেকে খুব ভালোভাবে চিনি। একটা বিষয় হচ্ছে যে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের অ্যাটেম্পট আমরা বহুবার দেখেছি। আমরা জিয়া পরিবারের সদস্যদেরকে দেখেছি, বহুবার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করা হয়েছে। আমার পার্সোনাল নিজের এক্সপিরিয়েন্স আছে, যদিও এগুলো ফ্যাক্ট চেকাররা 1-2 দিনের মধ্যে এগুলো এক্সপোজ করে দিয়েছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমি কনভারসেশনটা শুনেছি, এই কনভারসেশনটা যদি পুরোটা বিশ্বাস করি, সর্বোচ্চ বলতে পারি যে ধরেন একটা আননেসেসারি কনভারসেশন, অপ্রয়োজনীয় একটা জিনিস, একটা ফাউল কনভারসেশন বলতে পারেন। কিন্তু সেটাকে কেন্দ্র করে বট বাহিনী থেকে শুরু করে এনসিপির রাজনীতি, 24-এর গণ অভ্যুত্থান, তরুণ উদীয়মান নেতাদের কালেকটিভলি যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে প্রজেক্ট, এই প্রজেক্টটা হচ্ছে আওয়ামী লীগ দিল্লির প্রজেক্ট, এবং এই প্রজেক্টটার সাথে একটা হিউজ আওয়ামী বট বাহিনী জড়িত। একটা বিষয় হচ্ছে এই কনভারসেশন দিয়ে কি আপনি কাউকে প্রসিকিউট করতে পারবেন অ্যাজ এ লয়ার? না, পারবেন না। যদি ওই যে মহিলার সাথে এই কনভারসেশন হয়েছে, সে যদি মনে করে থাকে এটা দিয়ে আপনার কোনো ফৌজদারি অপরাধ হয়েছে, যেটি করুক না কেন, সে তার ফোন কনভারসেশন করে দিল কেন, আরেকজনকে দিল কেন, বিক্রি করলো কেন? আর এই মহিলাকেও আমি চিনি ভালোভাবে। তো এখন যেহেতু এই মহিলা এখানে নাই, সরওয়ার তুষারও এখানে নাই, আলটিমেটলি এই কনভারসেশন বেশি দূর যাব না। বাট আমি বোধ করছি যে এই ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন চললে যেটা হবে, মেধাবী ছেলেমেয়েরা কিন্তু আপনার পলিটিক্স থেকে হারিয়ে যাবে। এনসিপির অনেক মেয়ের ব্যাপারে একই রকম দেখেছি। আপনার ডক্টর তাসলিম জারা হাইলি কম্পিটেন্ট একটা মেয়ে, পলিটিক্স করতে এসছে, এবং তাকে নিয়ে যে ধরনের কথা চলছে, সামান্তা শারমিনকে নিয়ে দেখেছি, উমামা, ফাতেমা, এদের সবাইকে নিয়ে আপনার পর্নোগ্রাফিক ভিডিও বানানো, সেই নেদারল্যান্ডের রেড ডিস্ট্রিক্ট থেকে মাথা কেটে এনে উলঙ্গ ভিডিও বানায় ছাড়া, এই কাজগুলো কিন্তু আমরা এর আগে দেখেছি। পলিটিক্সকে ফেস করতে হবে অন সাবস্ট্যান্স। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে দিন শেষে যেটা হবে, তুষারের মতো মেধাবী ছেলে মেয়েদেরকে আমরা ডিসকারেজ করতে চাই না, অতএব তাদেরকে পলিটিক্সে রাখতে পারাটার জন্য যা করা দরকার, কালেকটিভ রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমাদের এটা করতে হবে। এনসিপিকে স্বাগত জানাই, তারা এটা অলরেডি পার্টি কাঠামোর ভিতরে তারা ইনভেস্টিগেট করছে, এবং তারা যথাযথ পদক্ষেপ যেটা নেবার সেটা তারা নেবেন। যে বিষয়টা বলেছেন আস্থা অনাস্থার বিষয়ে অনেকগুলো বাস্তবতা আছে, এটা এক কথাই বলতে হবে, যেটা হচ্ছে যে আপনার 71 সালে যুদ্ধের লড়াইটা দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল যে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বাংলাদেশ গড়ব। যেই শেখ মুজিব 14টা বছর জেল খাটলেন এই অঞ্চলের মানুষের অধিকারের জন্য, তিনি এসে বাকশাল করলেন, 4th সংশোধনী করলেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিলেন। যুদ্ধের পরে যুদ্ধবিধ্বস্ত মানুষকে একতাবদ্ধ করবার বদলে তিনি জাসদের 30,000 মানুষকে হত্যা করলেন। 16 তারিখ আস্তে আস্তে গতকালকে মাত্র আপনার এই সকল পত্রিকা, কালো দিবস পত্রিকা সেই দিবস ছিল, সব পত্রিকা ব্যান করে দিলেন 4টা পত্রিকা ছাড়া। এরপরে দেখেন যে আমাদের আকাঙ্ক্ষাগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে। 90-তে যে 3 দলীয় জোটের রূপরেখা ছিল, দাবিনামা ছিল, যেগুলো তারা বাস্তবায়ন করবেন, 91 সরকার অথবা সরকার কেউই করেন নাই। 111-এর সময় দেখেন ডক্টর আকবর আলী খানকে দিয়ে কিন্তু অনেকগুলো সংস্কারের কাঠামো প্রস্তাব করা হয়েছিল, শতাধিক প্রস্তাব দিয়েছিলেন, কথা ছিল যারা ক্ষমতায় আসবে তারা এটা করবেন। আওয়ামী লীগ তো করেন নাই, বরং 111-এর সরকার যে 21-22টা প্রকল্প সংস্কার করেছিলেন সেটাকেও তারা আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে গেছেন। অতএব এই আস্থাহীনতা আমাদের রাজনৈতিক কাঠামোর উপরে, দলগুলোর উপরে, নেতাদের উপরে রয়ে গেছে। আমরা যারা রাজনৈতিক কর্মী, মানুষ আমাদেরকে সবচেয়ে খারাপ মানুষ মনে করে, আমাদেরকে চোর বাটপার মনে করে, বদমাইশ টাইপ মনে করে। আমরা ওয়াদা দিয়ে খেলাফ করব, এটাই তারা সত্য মনে করে।
অতএব এই আশঙ্কাটা জনগণের মধ্যে এটা আছে, এটা অস্বীকার করা যাবে না। জনাব এহসানুল হুদা, এই আশঙ্কা কি থেকেই যাবে না? এটা মানে মিথ্যা প্রমাণ করা যাবে এবার 24-এর গণঅভ্যুত্থানের পরে যে সরকার আসছে? ধন্যবাদ। সময় তো আমাকে দিচ্ছেনই না। জি, এনিওয়ে একেবারেই কম। জাস্ট দুটো কথা বলতেই হবে। জি জি ওনারা আসলে হয়তো বা ভুলে যাচ্ছেন বা অনেক কিছু ফলো করেন না। 30টা দলের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে 26 জন বক্তব্য দিয়েছিল, 23 জন বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে। আবারও একই কথা বললেন যে একটি দলের কাছেই সরকার, একজনই বলেছে ডিসেম্বরের ব্যাপারে নির্বাচন। আই ডোন্ট নো এটা কোথা থেকে পাচ্ছেন। তারপরে যেটা বললেন প্রোপাগান্ডা হচ্ছে অনেক, ইয়েস হয় এটা। ফুয়াদ ভাই বললেন সারওয়ার তুষার মেধাবী, আমিও বলছি সে মেধাবী। should we give him a license to kill? তো ওনারা যদি অতটুকুই স্বচ্ছতার জায়গায় থাকেন, এনসিপি আমাদের আশার জায়গায় থাকেন, তাহলে আমি মনে করি যে আজকে তাকে শোকজ করা হয়েছে, তার উত্তরটাও আমরা দেখতে চাই, তাই না? জি। এটা কি আওয়ামী আমলের মতো বলবো ইটস সুপার এডিটেড? আই ডোন্ট থিঙ্ক সো। এর বাইরে আবার আমাদের ফুয়াদ ভাই একটা জিনিস বললেন, একটু কনফিউজিং আমার কাছে। উনি চরমনায় পীর, শাহাদাত সাহেব এবং ইশরাকের ব্যাপারটা আনলেন। আমি ইশরাকের ব্যাপারটা বাদ দিয়ে দিচ্ছি। আইনটা কি আছে যে এতদিনের মধ্যে মামলাটা করতে হবে? সেইটার প্রেক্ষিতে আদালত রায় দিয়েছে। আমি যতটুকু জানি শাহাদাত সাহেব আগেই করেছিলেন, আর চরমনায়ের বা পীর সাহেব সেটা নির্বাচন এই 5ই আগস্টের পরে করেছেন। সো উনি ওই আইনটার মধ্যেই পড়েননি দেখি। রায়টা তো আদালত দিয়েছে, নাকি বিএনপি নিজেরা বলে দিল, তাই না? সো এটাতে তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবেন। উনি একজন আইনজীবী, ওনাকেও সেটা যখন আপনি প্রেজেন্ট করবেন, বলবেন কিছু সঠিকটাই বলাটা উচিত আমি মনে করি। আর এই আস্থার জায়গা যেটা বললেন, আস্থা তো রাখতেই হবে। কার উপর আপনি আস্থা রাখবেন না? যদি তাদের পক্ষে যায় তখন সবকিছু ঠিক আছে, তাই না? জি। বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লন্ডন গিয়েছেন, উনি কথা বলেছেন। ঐক্যমত কি হয়েছে? আসলে হয়নি তো কিছু। উনি বলেছেন যে বিচার এবং সংস্কার যদি শেষ করতে পারেন তাহলে নির্বাচনটা হতে পারে। ডাজ ইট মিন যে এটা হচ্ছে না? বিএনপি তো আমি মনে করি তাদের জায়গা থেকে, আজকে আপনি একটু আগেই তো আপনিই পড়লেন, তাই না? খসরু সাহেব যেটা বলেছেন, তাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এ যেটা হয়েছে, তারা তো নির্বাচনের ব্যাপারে এখন ওইভাবে কথা বলছেন না। আর আমাকে আপনাকে বলতে হবে, বা যারা বলছেন যে এপ্রিলেই যদি হয় বা ইফ ইটস জানুয়ারি বা জুন, কতটুকু আপনি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড করতে পারবেন এই 2.5 মাস বা 3 মাসে? যেটা 14 মাস 16 মাসে করতে পারলেন না, আপনি কি জাদুটা থাকবে তখন যে এর মধ্যে আপনি করে ফেলতে পারবেন সবকিছু, তাই না? সেটাও সম্ভব না। এবং প্রধান উপদেষ্টা কখন উনি বলেছেন যে প্রথম কার্য দিবসেই সকল সংস্কারের যেগুলো ঐক্যমত হবে সেটা আপনার সংসদে রাটিফাই করতে হবে? সেটা কোথায় বলেছে আমি এখন পর্যন্ত শুনি নাই। ধন্যবাদ আপনাকে, তিনজনকে ধন্যবাদ জানাই। বিরতির আগে কথা বলছিলাম সৈয়দ এহসানুল হুদা, আপনার কথা অনেকটা তাড়াহুড়ো করেই শেষ করে দিয়েছিলাম। সংস্কারের আস্থার বিষয়ে কথা বলছিলেন। জি, আমরা আস্থা রাখতে চাই সংস্কার কমিশনের উপরে, এবং আমরা মনে করি যে এইখানে যারা স্টেক হোল্ডার, আমরা যারা আছি, শেষমেশ তো এখন দেখছি যে 30টি দলের মধ্যে থেকেই নিয়মিত আমাদের এর মধ্যে থেকেই সংস্কার প্রস্তাবটা আমরা একটা জুলাই সনদ বা ঐক্যমতে পৌঁছতে পারবো। আমরা আশা করি সবাই কিছুটা ছাড়ের মানসিকতা নিয়ে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নতুন বাংলাদেশ যেটা বৈষম্যহীন এবং সেখানে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য, নট ইভেন মানে শুনেন, এটা একদিনে হবে না। বিএনপি এখন একটা বড় দল, এই কাদা ছুড়াছুড়ি বা এ ভালো ও ভালো না সেই জিনিসগুলো না করে আমরা যদি ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই সংস্কার যে প্রস্তাব এসছে যেগুলো বাস্তবায়নযোগ্য, সেটাতে আমার মনে হয় ছাড় দিয়ে হলেও আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। বাংলাদেশ কাঙ্ক্ষিত একটা জায়গায় যেতে। ফুয়াদ, আপনার কাছে সবার শেষে আসতে চাই। মোহাম্মদ নিজামউদ্দিন, আপনি এই প্রসঙ্গে কিছু যুক্ত করতে চান? আমি ভাইয়ের কথা একটু খণ্ডন করতে চাই যে ওখানে 23টা দল একমত হয়েছে। দেখেন, এটা নিয়েও অভিযোগ আছে যে ওখানে 29 থেকে 30টা দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার শুধুমাত্র রাজনৈতিক দল না, এখানে পেশাজীবী ছিল, বিভিন্ন শ্রেণী গোষ্ঠী ছিল, ছাত্ররা ছিল। সুতরাং এখানে ঐক্যমত্য কমিশনে ছাত্রদের একটা অংশকে কিংবা
পেশাজীবীদের একটা অংশকে সেখানে রাখা উচিত ছিল, তাদেরকে ইনভাইট করা উচিত ছিল, এটা রাখা এখন হয় বলতেছেন নাই। কেন? শুরুতে সেটা বলতেন। রাখা হয় নাই, এটা একটা বিষয়। না, না, আর এখন বলার কোনো এটা অভিযোগ আসছে ইয়েই নাই যে আপনার। ওখানে আপনি আজকে বলবেন বেশ কেন? কয়েকটা রাজনৈতিক দল তাহলে আছে, আপনি মতামত দেওয়ার আগে বেশ কয়েকটা বলতেন, রাজনৈতিক দল তাহলে আছে, দিব না। তারা কোনো একটা সংস্কারের বিষয়ে পজিটিভ নেগেটিভ কোনো এই মুহূর্তে আলোচনায় এসে অংশ বললেই নেয় না। হলো? শুধুমাত্র একটা বৃহৎ রাজনৈতিক দল কোনো বিষয়ে কথা বললে তারা শুধু হ্যাঁ কিংবা না এতটুকু রেসপন্স করে। আপনি কি ছিলেন সেখানে একবারও? কোট আনকোট, আপনি ছিলেন? কোট আনকোট আপনার যে রিঅ্যাকশন ছিলেন একটা তো? আজকে যে বিবৃতিটা দেয়া হয়েছে ওখান থেকে বাইর হয়ে আমি কোট আনকোট করছি, আপনি ওটা দেখেন, ওইটা বিবৃতিটা, ওখানে এটা বলা হয়েছে যে ওখানে শুধু হ্যাঁ এবং না এই রিঅ্যাকশনটা দেখানো হয় অনেকগুলো রাজনৈতিক দল। বাংলাদেশে আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদেরকে কোন ক্রাইটেরিয়াতে তাদেরকে এখানে আনা হয় নাই বা তাদেরকে ওয়েলকাম করা হয় নাই, এই আলোচনাগুলো আসা দরকার। আর একটা বিষয় হচ্ছে নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যে যে কোনো সময় হওয়া যায়, আমরা তো চাই ফেব্রুয়ারি আগেও হয়ে যাক, কিন্তু তার আগে যে গণহত্যার বিচার এবং মৌলিক সংস্কার এবং নির্বাচন ইসির যে সংস্কার, দেখেন ইসির বিষয়ে সংস্কার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, ইসি সংস্কার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, যেটা নিয়ে অলরেডি প্রধান বিচারপতির যে বেঞ্চ তারাও কিন্তু আলোচনা করেছে তার পক্ষপাতমূলক আচরণ নিয়ে। এবং যেখানে 2022 সালের যে কালাকানুন, যেখানে অলরেডি বিএনপির যে 31 দফা, সেখানে 7 নম্বর দফা কিন্তু এই কালাকানুনের বিষয়ে কথা বলা হয়েছে। তাহলে আপনি এরকম একটা বিতর্কিত আইনের অধীনে গঠিত ইসির অধীনে আপনি নির্বাচন করে সেখানে ইসিকে আপনি সংশোধন করবেন, নাকি এই ইসিকে সংশোধন করে সংশোধিত আইনের অধীনে আপনি নির্বাচন করবেন? ধন্যবাদ কোনটা আপনাকে। ফেয়ার? জি, আপনাকে ধন্যবাদ। বেশ, আসাদুজ্জামান ফুয়াদ এই প্রসঙ্গে একটু বলবেন। আর আপনি জানেন যে ইরান ইসরায়েল যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমাদের প্রায় 2000-এর মতো নাগরিক, দূতাবাসের কর্মকর্তা সহ তারা সেখানে আটকে আছেন। 100 জনকে তুরস্ক হয়ে বের করে আনার একটা চেষ্টা চলছে। এছাড়া সেখানে দূতাবাসের একজন কর্মকর্তা ওয়ালিদ ইসলাম, উনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটিও ধ্বংসপ্রাপ্ত হয়েছে ইসরায়েলি মিসাইলে। আগে ওনার প্রসঙ্গে একটু বলতে, ওনার যে নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে কথা হচ্ছে না, এই প্রসঙ্গে এক লাইন বলে তারপরে আমি। প্রথম কথা হচ্ছে যে ঐক্যমত কমিশনের কনভারসেশনের মানে এটা না যে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব বিষয়ে সবাই একমত হয়ে যাব। জি, যেটা দরকার যে একটা জেনারেশন আফটার জেনারেশন এই দ্বিমত এবং বিতর্কের চর্চা করে জাতিকে পরিপক্ক করতে হয়। গত 16-17টা বছর আমরা হইলাম সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি, জি, যে কালো কোট পরা পেঙ্গুইনরা কি বলছে ওই একটা মত, গণভবন কি বলছে একটা মত, শেখ পরিবার কি বলছে, শেখ হাসিনা কি বলছে, এই একমতে অভ্যস্ত হওয়ার কারণে যেটা হয়েছে দ্বিমতগুলো আমরা ভুলে গেছি। এবং দ্বিমতগুলো যে একমত হবার শর্ত এবং সৌন্দর্য, বৈচিত্র্য, এই বৈচিত্র্যের সাথে নতুন করে আমরা আবার পরিচিত হচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে দলগুলো ছিল তাদের সম্পর্ক বিন্যাসে একটা সংকট আছে। জি, আমাদের সবার সম্পর্কটা কিন্তু আওয়ামী সাপেক্ষে গঠিত হয়েছিল। আমরা কিন্তু নিজেরা কোনোদিন সম্পর্কটা তৈরি করিনি, আমরা বসি নাই। এই প্রথমবারের মতো গত 10 মাসে এই বিরোধী আওয়ামী বলয়ের দলগুলো প্রথমবার বসা শুরু করেছে নিজেদের মধ্যে, নিজেরা। এবং তখন আসলে নিজেদের ভিতরে মিলের জায়গা, অমিলের জায়গা এগুলো উঠে আসছে। তো আমি খুবই ওয়েলকাম করি এই জায়গাগুলোতে, আমি আসলে কোনো সংকট দেখি না। গত 10 মাস ধরে যে চর্চা পক্ষে বিপক্ষে চলছে, এটা জাতিকে সমৃদ্ধ করছে, জনগণকে সমৃদ্ধ করছে। ইরানের ব্যাপারে কথা হচ্ছে যে আমেরিকা এবং ইউরোপের এই গত 100 বছরের যে সেটলার কলোনিয়াল স্টেট যেটা তারা কায়েম করেছে, ইসরায়েল নামক যে ভ্যাসেল স্টেট, এইটার যে আক্রমণ একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। জাতিসংঘ সনদ থেকে শুরু করে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল কনভেনশন রিগার্ডিং দ্য সভরেনিটি অফ অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট নেশন, এটা এখানে ব্রিচ হয়েছে। আমরা দাবি করছি অবিলম্বে জাতিসংঘের উদ্যোগে এটা সমাধান করা দরকার। বাংলাদেশের যে 2000 লোক ওখানে আছেন নাগরিকরা, তাদেরকে দেখভাল করবার জন্য ডিপ্লোম্যাটিক যতগুলো চ্যানেল আছে, কাতার এবং টার্কি পার্টিকুলারলি, তাদের এই চ্যানেলগুলোকে ব্যবহার করা দরকার। তাদেরকে সেফ ল্যান্ডিং করবার জন্য কোন বর্ডার, সাউথ এশিয়ান বর্ডার, আজারবাইজান অথবা হচ্ছে আপনার ইউরোপিয়ান বর্ডার থেকে নিয়ে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা দরকার। আর এখন তাদেরকে সেফগার্ড করবার জন্য সেফলি উইদিন মাইগ্রেট করবার কোথায় ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখা দরকার। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে আলোচনা